আজকে আমরা এই ফোর্থ চ্যাপ্টার কেমিক্যাল চেঞ্জের যে টপিকসগুলো নিয়ে একটু ডিসকাস করবো সেগুলো হচ্ছে লা শাতিরিয়া প্রিন্সিপাল, ইফেক্ট অফ concentration, pressure and temperature on chemical equilibrium and Bank of সমীকরণ ইকুয়েশন। এই টপিকসগুলো আজকে আমরা ডিসকাস করবো। লিচেট প্রিন্সিপাল অর লা শাতিরিয়া প্রিন্সিপাল, এটা আমরা আজকে ডিসকাস করবো ফার্স্টে। First of all, আমরা Lichet theory দেখি। The Lichet principle, also known as the equilibrium law, are used to predict the effect of some changes on a system in chemical equilibrium, such as the change in temperature or pressure or concentration. The principle is named after the French chemist Henry Louis Lichet or Le Chatelier. A principle this principle states that if a system in equilibrium is subjected to a change in temperature, pressure, or concentration of any of the component of the system, the equilibrium will shift so as to reduce the effect of that change. So, এই প্রিন্সিপালটা তোমরা আগেও পড়ছো। তো এই প্রিন্সিপালের মেইন থিমটা হচ্ছে একটা রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন যখন তোমার ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসে, তখন তা যে কোনো একটা কম্পোনেন্টের রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্টের আমরা যখন কনসেন্ট্রেশন অর প্রেশার অর টেম্পারেচার যখন চেঞ্জ করি, তখন ইকুইলিব্রিয়ামটা এমনভাবে শিফট হয় লেফট অর রাইটে যেন তোমার ওই যে চেঞ্জ তুমি যেটা করলা সেটা যেন রিডিউস হয়ে যায়। That is to say, if the equilibrium changes, a chemical reversible reaction will change its state in such a way that the result of its change is mitigated, that is, the reaction will return to equilibrium as before. So এখানে ইকুইলিব্রিয়ামটা এমনভাবে মানে রিভার্সিবল রিঅ্যাকশনটা এমনভাবে লেফট অর রাইট সাইডে শিফট হবে যেন তোমার ইকুইলিব্রিয়ামটা আগে যেই রেশিওতে ছিল ঠিক একই রেশিওতে চলে আসে। আর এখানে আরেকটা জিনিস তোমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে একটা রিঅ্যাকশনে যে তিনটা মেইন তোমার মেইন কম্পোনেন্ট যেটা আর কি, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন, ওই এই তিনটার মধ্যে তোমার টেম্পারেচারটা চেঞ্জ করলে শুধুমাত্র ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয় তাই না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। বাট প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কিন্তু অনলি ইকুইলিব্রিয়াম তোমার শিফট হয় লেফট অর রাইটে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে টেম্পারেচার চেঞ্জে তোমার ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বোথ চেঞ্জ হয়, বাট প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশনের চেঞ্জে তোমার অনলি ইকুইলিব্রিয়ামটাই কি হয়, চেঞ্জ হয় অর শিফট হয়। দেন আমরা দেখব হচ্ছে অ্যাপ্লাই দ্য লা শাতিরিয়া প্রিন্সিপাল, দ্য ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। আমরা ইফেক্ট অফ কনসেন্ট্রেশনটা দেখবো একটা রিঅ্যাকশনের উপরে। কনসিডার এ রিঅ্যাকশন বিটুইন অক্সিজেন অ্যান্ড সালফার ডাইঅক্সাইড টু প্রডিউস সালফার ট্রাইঅক্সাইড। আমরা এই রিঅ্যাকশনটাই কনসিডার করি। সো এখানে সালফার ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন রিঅ্যাক্ট করে সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করতেছে। তো এই রিঅ্যাকশনে তোমার কেসি এর যে ইকুয়েশন সেটা হবে মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ইকুয়ালস টু হচ্ছে তোমার প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন স্কোয়ার, মানে molar concentration of sulfur trioxide square divided by molar concentration of sulfur dioxide square into molar concentration of oxygen. It is a Cassier equation. If the concentration of the reactant increases, then এখানে যদি আমি reactant concentration increase করি, then equilibrium will shift toward the decrease in the concentration of the reactant. So আমি যখন এখানে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করব, এই যে আমি কনসেন্ট্রেশন ইনক্রিজ করলাম সেটা ডিক্রিজ করার জন্য তোমার রিঅ্যাকশনটা রাইট সাইডে শিফট করবে। রাইট সাইডে শিফট করলে রিঅ্যাক্টেন্টগুলো রিঅ্যাক্ট করে আরো বেশি প্রোডাক্ট ফর্ম করবে, আর প্রোডাক্ট ফর্ম করার সাথে সাথে কিন্তু রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে। কতটুকু ডিক্রিজ করবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ঠিক রাখার জন্য ঠিক যতটুকু
রিয়েক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হতে হয়, ঠিক ততটুকু রিয়েক্টেন্টই কিন্তু প্রোডাক্টে কনভার্ট হবে। মানে মেইন কনসেপ্ট হচ্ছে এই রেশিওটা সেম থাকবে। এই রেশিওটা সেম রাখার জন্য some amount তোমার সালফার ডাইঅক্সাইড and oxygen will react to form sulfur trioxide. হচ্ছে মোর ফেভার্ড ফর দ্য ফরওয়ার্ড রিয়েকশন, মানে এখানে ফরওয়ার্ড রিয়েকশনটাই হবে, ফরওয়ার্ড দিকে রিয়েকশন প্রসিড করবে। সাম অফ দ্য সালফার ডাইঅক্সাইড অর অক্সিজেন টু ফর্ম সালফার ট্রাইঅক্সাইড। ইকুইলিব্রিয়াম অফ দ্য রিয়েকশন শিফটস টুয়ার্ড দ্য রাইট, এবং ইকুইলিব্রিয়াম টাও তোমার রাইট সাইডে শিফট করবে। আর ইকুইলিব্রিয়াম রাইট সাইডে শিফট করা মানে কিন্তু হচ্ছে প্রোডাক্ট আরো বেশি ফর্ম করা। আর প্রোডাক্টের আরো বেশি ফর্ম করলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, দেন তোমার রিয়েক্টেন্ট এন্ড প্রোডাক্টের যে রেশিও সেটা আবার কেসিএল ভ্যালুর ইকুয়াল হয়ে যাবে। If the concentration of the reactant decreases, then যদি আমরা ডিক্রিজ করে ফেলি রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম will shift toward the increase in the concentration of reactant and more favored for the backward reaction. Some of the sulfur trioxide would change to sulfur dioxide or oxygen. Equilibrium of the reaction shift toward the left. So ওই একই রিঅ্যাকশনে তুমি যখন রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করতেছো, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে সাথে তোমার কেসিএল ভ্যালুটা কি হয়ে যাওয়ার কথা, এটা ইনক্রিজ করে যাওয়ার কথা। তো এখানে যেহেতু তোমার একটা স্পেসিফিক টেম্পারেচারে কেসিএল ভ্যালু কনস্ট্যান্ট, ওইটা কনস্ট্যান্ট রাখার জন্যই প্রোডাক্টটা তোমার ব্রেকডাউন করে সে আরো রিঅ্যাক্টেন্ট ফর্ম করবে, মানে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে। আর ব্যাকওয়ার্ড দিকে যাওয়া মানে ইকুইলিব্রিয়ামটা তোমার লেফট সাইডে শিফট হয়ে যাওয়া। And if the product decreases, the product concentration will decrease for equilibrium of the reaction shift to increase the concentration of the sulfur trioxide, increase in the forward reaction rate. Some of the sulfur dioxide or oxygen to form sulfur trioxide. Equilibrium of the reaction shift toward the right. Just like আমরা যখন রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করেছিলাম সেটার জন্য যে এক্সপ্লেনেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করার ক্ষেত্রে এক্সপ্লেনেশন সেম। আর ইফ দ্য প্রোডাক্ট ইনক্রিজেস, প্রোডাক্টের কনসেন্ট্রেশন যখন আমরা ইনক্রিজ করব, এটা হচ্ছে সেম এক্সপ্লেনেশন, same as if the concentration of the reactant decreases. So if the product concentration increases, then equilibrium of the reaction shift to decrease the concentration of the sulfur trioxide. So যখন সালফার এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করব, তার মানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ইনক্রিজ করব, এই এক্সেস অ্যামাউন্ট সালফার ট্রাইঅক্সাইডটা ডিক্রিজ করার জন্যই রিঅ্যাকশনটা কিন্তু লেফট সাইডে শিফট করবে। তার মানে এখানে তোমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা প্রসিড করবে। ইনক্রিজ ইন রিভার্স রিঅ্যাকশন রেট, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা ইনক্রিজ করবে। Some of the sulfur trioxide would change to sulfur dioxide and oxygen. Equilibrium of the reaction shift toward the left. এটা হচ্ছে কনসেন্ট্রেশনের এফেক্ট। দেন আমরা এখানে আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে রিঅ্যাকশন কোয়েশন অর কোয়েশন অফ রিভার্সিবল রিঅ্যাকশন। সেম কথাই। তো রিঅ্যাকশন কোয়েশনটা হচ্ছে an idea of the direction of the reaction can be gained at any moment before a reversible reaction appears in equilibrium. Therefore, it is necessary to know the concentration of reactant and product at that particular time. The ratio of product and reactant concentration at a particular moment is called the quotient QC of the reaction. So at a reversible reaction any moment product and reactant তোমার মোলার কনসেন্ট্রেশনের যে রেশিও, এটাই হলো রিঅ্যাকশন কোয়েশন্ট। নর্মালি আমরা কেসি এর যে ডেফিনেশনটা জেনেছিলাম, কেসিটা ছিল হচ্ছে at equilibrium the ratio of molar concentration of
প্রোডাক্ট অ্যান্ড রিয়েক্টেন্ট ইজ কল্ড কেসি। আর এখানে হচ্ছে অ্যাট এনি মোমেন্ট, ওই রেশিওটাই হচ্ছে কিউসি। আর এই কিউসি এর ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা ওই রিয়েকশনের ডিরেকশন সম্পর্কে একটা আইডিয়া পাবো। সাপোজ কোনো একটা রিভার্সিবল রিয়েকশনে কিউসি এর ভ্যালু ক্যালকুলেট করে আমরা দেখলাম এই কিউসি এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু কেসি। কেসি এর ভ্যালুটা আমরা ডিফারেন্ট টাইপ অফ বুকস আর অনলাইন থেকে দেখে নেব। তো ওই সেম রিয়েকশনের জন্য আমরা কিউসি এর ভ্যালুটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে দেখলাম বা মেজার করে দেখলাম, কিউসি এর ভ্যালু মেজার করে দেখলাম যে এটা ইকুয়ালস টু কেসি। সো এখান থেকে আমরা যে আইডিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে রিয়েকশন রিচ দ্য ইকুইলিব্রিয়াম, মানে রিয়েকশন অলরেডি রিচ টু ইকুইলিব্রিয়াম। সো এটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে, এখানে রিয়েকশনে আর কোনো চেঞ্জ হবে না। আর যদি আমরা দেখি কিউসি ইজ লেস দেন কেসি, QC is less than KC, that means রিয়েকশনটা তোমার আরো ফরওয়ার্ড দিকে আর রাইট সাইডে শিফট করবে। আর রাইট সাইডে শিফট করলে তোমার কেসি এর ভ্যালুটা সামটাইম লেটার এটা কিউসি এর ভ্যালুর ইকুয়াল হয়ে যাবে। আর আমরা বলতে পারি এই রিয়েকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার জন্য রাইট সাইডে শিফট হবে আর ফরওয়ার্ড দিকে প্রসিড হবে। And when QC is greater than KC, এটার মিনিং হচ্ছে যে রিয়েকশনটা ঠিক এই মোমেন্টে ইকুইলিব্রিয়ামে নাই, এটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার জন্য রিয়েকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে আর লেফট সাইডে শিফট হবে। তো এটা আমরা একটা রিয়েকশন দিয়েও এক্সপ্লেইন করতে পারি। সাপোজ একটা রিয়েকশন হচ্ছে নাইট্রোজেন and oxygen gas react to form 2 mole nitric oxide. So এই রিঅ্যাকশনে যদি আমি QC এর ইকুয়েশনটা লিখি, QC equals to হচ্ছে molar concentration of nitric oxide squared divided by molar concentration of nitrogen and molar concentration of oxygen. এটা হচ্ছে ইকুয়েশন। সেম ওয়েতে কেসি এর ইকুয়েশনও কিন্তু সেম হবে, বাট ওটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে। এখন অ্যাট এনি মোমেন্ট তুমি ওখানে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন অ্যান্ড রিঅ্যাক্টেন্টের মোলার কনসেন্ট্রেশন মেজার করে কিউসি এর মান ক্যালকুলেট করলাম। এখন কিউসি এর ভ্যালু কখন তোমার গ্রেটার দেন কেসি হবে? কিউসি এর ভ্যালু কখন গ্রেটার দেন কেসি হবে? এটা গ্রেটার দেন তখন কেসি হবে যখন তোমার মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অক্সাইডটা বেশি হবে, মানে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশনটা বেশি হবে, তখনই কিন্তু কিউসি এর ভ্যালুটা কেসি থেকে গ্রেটার দেন হবে। তাহলে যেহেতু এখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি, এটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে, তার মানে আরো রিঅ্যাক্টেন্ট প্রডিউস করবে এবং আলটিমেটলি সেটা কিউসিতে আসবে, বাট মানে কিউসিতে আসবে মানে হচ্ছে তোমার এখানে ইকুইলিব্রিয়ামে আসবে। সো এখানে আমি কিউসি এর ভ্যালু ক্যালকুলেট করে বের করতে পারছি রিঅ্যাকশনের ডিরেকশনটা। সেম ওয়েতে কখন যদি আমরা ক্যালকুলেট করে দেখি কেসি ইজ লেস দেন কিউসি ইজ লেস দেন কেসি, এটার মানে হচ্ছে এখানে রিঅ্যাক্টেন্টের মোলার কনসেন্ট্রেশনটা হাই, এই জন্য কিউসি এর ভ্যালুটা লেস দেন কেসি। যেহেতু এখানে রিঅ্যাক্টেন্টের মোলার কনসেন্ট্রেশন হাই, তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার জন্য রিঅ্যাকশনটা কিন্তু ফরওয়ার্ড দিকে প্রসিড হবে। ফরওয়ার্ড দিকে গেলেই আরো প্রোডাক্ট ফর্ম করবে, দেন এই রেশিওটা কেসি এর ভ্যালু ইকুয়াল হবে। আর যদি দেখি যে কিউসি ইকুয়ালস টু কেসি, দেন অলরেডি এটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। আর যদি এই রিঅ্যাকশনের কোনো একটা যে প্যারামিটার টেম্পারেচার, প্রেসার আর মোলার কনসেন্ট্রেশন যদি আমরা চেঞ্জ না করি, তাহলে রিঅ্যাকশন রেটের কোনো চেঞ্জ হবে না, আর রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাই হলো রিঅ্যাকশন পোরশন। দেন আমরা দেখবো দ্য ইফেক্ট অফ প্রেসার।
Change of pressure has no effect on reaction of liquid and solid. Solid and liquid reactionের reactanটের উপর তোমার প্রেসারের কোনো effect নাই. They may have an effect in gaseous reaction, that too only when the difference in the sum of the number of reactant and product molecules or moles. So only তোমার গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রেই তোমার প্রেসারে একটা ইফেক্ট থাকে। তাও এটা আমাদের দেখতে হবে প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্টেন্টের টোটাল মোল নাম্বার ইকুয়াল কিনা। যদি প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্টেন্টের টোটাল মোল নাম্বার ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু ওই রিঅ্যাকশনের উপরে প্রেসারের কোনো এফেক্ট থাকবে না। সাপোজ আমরা এখানে একটা রিঅ্যাকশন নিয়ে ডিসকাস করি। হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন অ্যান্ড 1 মোল আয়োডিন রিঅ্যাক্ট টু ফর্ম 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। সো এখানে রিঅ্যাক্টেন্টের টোটাল মোল নাম্বার হচ্ছে 2, 1 মোল হাইড্রোজেন অ্যান্ড 1 মোল আয়োডিন, টোটাল মোল নাম্বার 2, আর প্রোডাক্টের টোটাল মোল নাম্বার হচ্ছে 2। যেহেতু এখানে তোমার রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টের টোটাল মোল নাম্বার ইকুয়াল, তার মানে এখানে রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট বোথ সাইডই কিন্তু তোমার প্রেশারটা ইকুয়াল। অ্যান্ড এখানে প্রেশারটা ইকুয়াল হওয়ার কারণে এই রিঅ্যাকশনের উপরে কিন্তু অ্যাকচুয়ালি প্রেশারের কোনো এফেক্ট নাই। এবং আমরা যদি এই রিঅ্যাকশনের কেপিআর ইকুয়েশনটা লিখি, এই রিঅ্যাকশনের ইনিশিয়াল স্টেটে হাইড্রোজেনের মোল নাম্বার 1, আয়োডিনের মোল নাম্বার 1, হাইড্রোজেন আয়োডাইড 0, অ্যাট ইকুইলিব্রিয়াম হাইড্রোজেনের মোল নাম্বার 1 মাইনাস আলফা, আয়োডিনের 1 মাইনাস আলফা অ্যান্ড হাইড্রোজেন আয়োডাইড 2 আলফা। সো টোটাল মোল নাম্বার হচ্ছে এখানে 2। সো এখানে যদি আমরা কেপিআর ইকুয়েশনটা লিখি, হাইড্রোজেন আয়োডাইডের partial pressure square divided by হাইড্রোজেনের partial pressure into আয়োডিনের partial pressure. So হাইড্রোজেনের partial pressure হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের partial pressure হচ্ছে 2 alpha by 2 into p square divided by 1 minus alpha by 2 into p into 1 minus alpha into p by 2. So এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সলভ করি, এখান থেকে আসবে আলফা স্কয়ার ডিভাইড বাই 1 minus alpha into 1 minus alpha. So এখানে p টার্মটাই কিন্তু টোটালি অ্যাবসেন্ট। সো এই রিঅ্যাকশনের উপরে টেম্পারেচার কোনো ইফেক্ট কিন্তু নাই। আমরা আরেকটা রিঅ্যাকশন দেখব। এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট টু ফর্ম ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড ক্লোরিন গ্যাস। এখানে রিঅ্যাক্টেন্টের টোটাল মোল নাম্বার হচ্ছে 1 আর প্রোডাক্টের টোটাল মোল নাম্বার হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2। এটা হচ্ছে প্রোডাক্টের টোটাল মোল নাম্বার। সো এখানে আমরা যে কন্ডিশনটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করব সেটা হচ্ছে ইফ দ্য টোটাল মোল নাম্বার অফ product is greater than reactant. If the total mole number of product is greater than reactant, তাহলে এটার উপরে কিন্তু প্রেসারের একটা ইফেক্ট থাকবে। সেই প্রেসার ইফেক্টটা কি, ওইটি আমরা এখন ডিসকাস করব। সো এখানে রিঅ্যাকশনে আমরা কেপিআর ইকুয়েশনটা ডিরাইভ করি। ইনিশিয়াল স্টেটে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল নাম্বার 1, আর ইনিশিয়াল স্টেটে কোনো প্রোডাক্ট ফর্ম করে না, এই জন্য এগুলোর মোল নাম্বার হচ্ছে 0। আর ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্টেন্টের আলফা প্রোডাক্টে কনভার্ট হয়, তাই রিঅ্যাক্টেন্টের মোল নাম্বার হচ্ছে 1 মাইনাস আলফা, আর প্রোডাক্টের মোল নাম্বার হচ্ছে আলফা, আর এখানে প্রোডাক্টের মোল নাম্বার হচ্ছে আলফা। সো টোটাল মোল নাম্বার at equilibrium 1 minus alpha plus alpha plus alpha equals to 1 plus alpha. So এখানে Kp ইকুয়েশনটা হবে phosphorus partial pressure of phosphorus trichloride into partial pressure of chlorine divided by partial pressure of phosphorus pentachloride. এগুলোর ভ্যালুগুলো যদি এখানে আমরা ইনপুট করি, ফসফরাস ট্রাইক্লোরাইডের পার্শিয়াল প্রেশার হবে আলফা ডিভাইড বাই টোটাল প্রেশার 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু ক্লোরিনের পার্শিয়াল প্রেশার হচ্ছে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি ডিভাইড বাই partial pressure of phosphorus pentachloride, এটা হচ্ছে 1 minus alpha divided by 1 plus alpha into p। এখানে একটা p আমরা কেটে দিলাম, দেন একটা 1 plus alpha একটা 1 plus alpha কেটে দিলাম, তাহলে এখানে থাকবে alpha square p divided by 1 minus alpha
ইন্টু 1 প্লাস আলফা। সো আমরা লিখতে পারি কেপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। সো আলফার ভ্যালু যেহেতু তোমার এটা খুবই খুবই কম, মানে নর্মালি এই ধরনের প্রোডাক্টগুলো খুবই খুবই অল্প ডিসোসিয়েট হয়, খুবই লেস অ্যামাউন্ট, ভেরি লেস অ্যামাউন্ট ডিসোসিয়েট হয়, তাই আলফার ভ্যালুটা লেস দেন 1। সো এখানে আমরা 1 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1 লিখতে পারি। সো এখানে কেপি এর ইকুয়েশনটা কেপি ইকুয়ালস টু হচ্ছে আলফা স্কোয়ার পি। সো আলফা স্কোয়ার ইকুয়ালস টু কেপি বাই পি, আলফা প্রপোর্শনাল টু হবে √1 বাই পি। সো এটি হচ্ছে এখানে পি এর যে তোমার রিলেশন, সেটা আমরা এখান থেকে দেখছি। ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড দ্য রিঅ্যাকশন উইল মুভ ব্যাকওয়ার্ড। কেন ব্যাকওয়ার্ড দিকে যাবে? কারণ এখানে আলফাটা ছিল তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন and এই রিঅ্যাকশনে আমরা দেখছি ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু pressure, inversely proportional to root mean square of p. সো এখানে পি এর ভ্যালু যদি ইনক্রিজ হয়, মানে আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, দেন ডিসোসিয়েশন রেটটা কিন্তু ডিক্রিজ করে। আর ডিসোসিয়েশন রেটটা ডিক্রিজ করা মানে হচ্ছে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাওয়া, ঠিক আছে? আর যদি এখানে প্রেশারটা আমরা রিডিউস করি, প্রেশারের ভ্যালু যদি আমরা কমিয়ে দিই, তাহলে কিন্তু আলফা ভ্যালুটা বেড়ে যায়। আর আলফা ভ্যালুটা বেড়ে যাওয়া মানে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যাওয়া। আর ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বেড়ে যাওয়া মানে হচ্ছে আরো বেশি প্রোডাক্ট ফর্ম করা, মানে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাওয়া। সো আমরা যদি নর্মালি বলি, যেহেতু এখানে তোমার দেখো রিঅ্যাকটেন্টের মোল নাম্বার হচ্ছে 1 আর প্রোডাক্টের মোল নাম্বার হচ্ছে 2, এটার মানে হচ্ছে যখন রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট ফর্ম করে তখন কিন্তু মোল নাম্বার ইনক্রিজ করে, আর মোল নাম্বার ইনক্রিজ করা মানে হচ্ছে প্রেশার ইনক্রিজ করা। সো তোমার এই টাইপের রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে যেহেতু রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে প্রেশার ইনক্রিজ করে, তাই তুমি যখন বাইরে থেকে আরো প্রেশার ক্রিয়েট করবা, তখন রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকে যাবে। ব্যাকওয়ার্ড দিকে যাবে মানে হচ্ছে এখানে প্রোডাক্ট থেকে আরো রিঅ্যাকটেন্ট ফর্ম করবে, ফলে আমি যে এক্সেস প্রেশারটা দিলাম সেই প্রেশারটা আবার রিডিউস হয়ে যাবে। আর এই রিঅ্যাকশনে আমি যদি প্রেশার ডিক্রিজ করি, তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে। ফরওয়ার্ড দিকে যাবে মানে আরো প্রোডাক্ট ফর্ম করবে, কারণ হচ্ছে প্রোডাক্টের দিকে রিঅ্যাকশনটা গেলে প্রেশার ইনক্রিজ করে। তাহলে আমি যে বাইরে থেকে প্রেশারটা ডিক্রিজ করে দিলাম, সেটাকে আবার নিউট্রালাইজ করার জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে, মানে ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট হয়ে যাবে। সেম ওয়েতে যদি কোনো একটা রিঅ্যাকশনে তোমার রিঅ্যাকটেন্টের মোল নাম্বার ইজ গ্রেটার দেন প্রোডাক্ট হয়, তাহলে কি হবে? যেমন নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করে। এখানে রিঅ্যাকটেন্টের টোটাল মোল নাম্বার 4 আর প্রোডাক্টের টোটাল মোল নাম্বার 2। এটার মানে হচ্ছে রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টের দিকে মোল নাম্বার ডিক্রিজ করতেছে, আর মোল নাম্বার ডিক্রিজ করা মানে হচ্ছে প্রেশার ডিক্রিজ করা। সো এই রিঅ্যাকশনে যখন রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট ফর্ম করে, তখন প্রেশার কি হয়? ডিক্রিজ হয়। সো আমি যদি এখন বাইরে থেকে এই রিঅ্যাকশনে প্রেশার ক্রিয়েট করি, বাইরে থেকে প্রেশার ইনক্রিজ করলাম, অর এই রিঅ্যাকশনে আমি প্রেশার ইনক্রিজ করলাম, সো প্রেশারটা যে ইনক্রিজ করলাম সেটাকে নিউট্রালাইজ করার জন্য তাকে এমনভাবে শিফট হতে হবে যেন সেখানে প্রেশারটা ডিক্রিজ করে। মানে আমি যেটা ইনক্রিজ করলাম সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, আর নিউট্রালাইজ করার জন্য প্রেশারটাকে ডিক্রিজ করতে হবে। সো রিঅ্যাকশনটা রাইট সাইডে শিফট হবে, মানে ফরওয়ার্ড দিকে যাবে, কারণ ফরওয়ার্ড দিকে গেলে প্রেশারটা ডিক্রিজ করে। আর এই রিঅ্যাকশনে আমি যদি প্রেশার ডিক্রিজ করি, তাহলে ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে শিফট করবে, তার মানে প্রোডাক্ট থেকে রিঅ্যাকটেন্টের দিকে রিঅ্যাকশনটা যাবে, ব্যাকওয়ার্ড দিকে যাবে, কারণ ব্যাকওয়ার্ড দিকে গেলে প্রেশার ইনক্রিজ করে। তাহলে আমি যে প্রেশারটা ডিক্রিজ করলাম সেটাকে নিউট্রালাইজ করার জন্য রিঅ্যাকশনটা লেফট সাইডে শিফট করবে। এটি এখানে ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে। দেন আমরা টেম্পারেচার যে এফেক্ট ইকুইলিব্রিয়ামের উপরে, সেটাই আমরা এখানে ডিসকাস করব। তো explain the effect of pressure on equilibrium of the following reaction by Le Chatelier principle. এখানে Le Chatelier principle দিয়ে তোমাকে এই রিঅ্যাকশনগুলোর
এই রিঅ্যাকশনগুলোর উপরে বা এই ইকুইলিব্রিয়ামগুলোর উপরে তোমার প্রেসারের যে ইফেক্ট সেগুলো এক্সপ্লেইন করতে হবে। এখানে অনেকগুলো রিঅ্যাকশন দেওয়া আছে, এগুলো তোমাদের টাস্ক। অলরেডি আমি এক্সপ্লেইন করছি। মোল নাম্বার রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ইকুয়াল হলে কি হয়, রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার হাই হলে কি হয়, আর প্রোডাক্টের মোল নাম্বার হাই হলে কি হয়। দেন হচ্ছে টেম্পারেচার যে এফেক্ট সেটা আমরা ডিসকাস করব। The individual reaction in the equilibrium can be either endothermic or exothermic. Likewise, at equilibrium, net energy involved may make the reversible reaction either endothermic or exothermic. So reversible reaction এ টোটাল তোমার যে রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট যেটা ফর্ম করছে সে অনুযায়ী রিঅ্যাকশনটা কিন্তু মানে ওই রিঅ্যাকশনের টোটাল যে এনথালপি চেঞ্জ সেটা এক্সোথার্মিকও হতে পারে, এন্ডোথার্মিকও হতে পারে। সো ইকুইলিব্রিয়ামটাও কিন্তু এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক হতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমরা এর উপরে টেম্পারেচার যে এফেক্ট সেটা ডিসকাস করব। এখন আমরা যদি এক্সোথার্মিক রিঅ্যাকশনে ক্ষেত্রে এটা ডিসকাস করি, সাপোজ এখানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেনের রিঅ্যাকশনে তোমার 2 মোল অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে। আর এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখানে ডেলএইচ এর চেঞ্জ হচ্ছে -92.3 কিলোজুল, মানে এখানে এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে 92.3 কিলোজুল পার মোল, একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো ওভারঅল এই রিঅ্যাকশনে তোমার যখন নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করে তখন সেখানে এনার্জি রিলিজ হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। সো এই রিঅ্যাকশনে যদি আমি বাইরে থেকে আরো এনার্জি মানে আরো টেম্পারেচার অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আর আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে। অলরেডি রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাওয়ার জন্য কিন্তু টেম্পারেচার মানে হিট প্রডিউস হচ্ছে। আমি বাইরে থেকে আরো টেম্পারেচার অ্যাপ্লাই করলাম আর টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে এই যে টেম্পারেচারটা ইনক্রিজ করলাম সেটাকে নিউট্রালাইজ করে ঠিক আবার আগের সিচুয়েশনে নিয়ে আসার জন্য রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকে যাবে। কারণ একটা রিঅ্যাকশন যখন ফরওয়ার্ড দিকে প্রসিড হয় তখন সেটা যদি ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয়, সেটা ব্যাকওয়ার্ড দিকে গেলে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হবে, মানে এটা এন্ডোথার্মিক হবে। সো এখানে আমি যদি এই এক্সোথার্মিক রিঅ্যাকশনে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে আসবে, মানে ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে শিফট হয়ে যাবে। আর যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, সো ওই ডিক্রিজ টেম্পারেচারটাকে নিউট্রালাইজ করার জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে মিনস ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট হয়ে যাবে। কারণ যখন রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে প্রসিড করে আর ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট হয়ে যায় তখনই তোমার হিট প্রডিউস হয়, তাই রিঅ্যাকশনটা রাইট সাইডে শিফট করবে। এটা হচ্ছে টেম্পারেচার যে ইফেক্ট। এখানে এগুলো লেখা আছে ইনক্রিজ ইন টেম্পারেচার, যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব দিস প্রেফার্স অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন বিকজ ইট টেকস এনার্জি। সো এই এক্সোথার্মিক রিঅ্যাকশন আমি যখন টেম্পারেচার ইনক্রিজ করব তখন সেটা প্রেফার করবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এবং এটা ব্যাকওয়ার্ড দিকে গেলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে। অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন ইজ এ রিভার্সিবল রিঅ্যাকশন অ্যান্ড ইট ফেভার্ড and the yield of product ammonia decreases. And যেহেতু রিঅ্যাকশনটা লেফট সাইডে শিফট করে যাচ্ছে তাই প্রোডাক্ট অ্যামোনিয়া এটার যে yield মানে অ্যামাউন্ট সেটা ডিক্রিজ করবে। আর অ্যামোনিয়ার যদি অ্যামাউন্ট ডিক্রিজ করে আর অ্যামোনিয়ার মোলার কনসেন্ট্রেশন যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু কেসি এর ভ্যালুটাও ডিক্রিজ করবে। কারণ কেসি এর ভ্যালু ছিল হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া square divided by molar concentration of nitrogen and molar concentration of hydrogen cube. So অ্যামোনিয়ার অ্যামাউন্ট কমে যাওয়া মানে হচ্ছে কেসি এর ভ্যালু কমে যাওয়া। ডিক্রিজ ইন টেম্পারেচার, এখন যদি আমরা টেম্পারেচার ডিক্রিজ করি দিস প্রেফার অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন বিকজ ইট গিভস এনার্জি, অ্যান্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন ইজ এ ফেভার্ড রিঅ্যাকশন অ্যান্ড ইট ফেভার্ড
the yield of product ammonia increases. So এখানে টেম্পারেচার ডিক্রিজ করার সাথে সাথে রিঅ্যাকশনটা তোমার রাইট সাইডে শিফট করে যাবে, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশনের দিকেই যাবে, আর এখানে আরো বেশি অ্যামোনিয়া প্রডিউস হবে, আর অ্যামোনিয়া প্রোডাকশন যত বাড়বে তোমার কেসি এর ভ্যালু তত ইনক্রিজ করবে। সো টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ইকুইলিব্রিয়ামও শিফট হচ্ছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। Then আমরা দেখব একটা endothermic reaction. Suppose nitrogen and oxygen react to form nitric oxide, and this is an endothermic reaction কারণ এখানে ΔH এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। এখন এই রিঅ্যাকশনে আমরা যদি তোমার টেম্পারেচারটা ইনক্রিজ করি তাহলে কি হবে? এই রিঅ্যাকশন আমরা যখন টেম্পারেচার ইনক্রিজ করব তখন রিঅ্যাকশনটা তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশনের দিকে যাবে, মানে আমাদের ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট হয়ে যাবে। রাইট সাইডে শিফট হলেই কিন্তু এনার্জি মানে ডেল্টা যে ভ্যালু কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে হিট অ্যাবজর্ব হচ্ছে, তাহলে আমি যে টেম্পারেচারটা ইনক্রিজ করলাম সেটা আবার ডিক্রিজ করে যাবে। আর রাইট সাইডে শিফট হওয়া মানেই হচ্ছে নাইট্রিক অক্সাইডের অ্যামাউন্টটা ইনক্রিজ করা, আর নাইট্রিক অক্সাইডের অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে কিন্তু অ্যাকচুয়ালি আমার কেসি এর যে ভ্যালু সেটাও ইনক্রিজ করবে। এই রিঅ্যাকশনে যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, টেম্পারেচার ডিক্রিজ করলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে আসবে, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক, আর তার মানে আমাদের ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে শিফট করে যাবে। লেফট সাইড মানে হচ্ছে রিঅ্যাকট্যান্টের দিকে শিফট করবে, তাহলে এখানে আরো বেশি রিঅ্যাকট্যান্ট প্রডিউস হবে, মানে রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, আর রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে কিন্তু কেসি এর ভ্যালুটা ডিক্রিজ করবে। তাহলে এটি হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের উপরে তোমার টেম্পারেচার যে এফেক্ট সেটা। আমি আগে বলেছিলাম যে শুধুমাত্র টেম্পারেচারের যে ইফেক্টটা সেটা শুধুমাত্র যে ইকুইলিব্রিয়ামের উপরে তা না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কিন্তু তার একটা ইফেক্ট আছে, এবং সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর তার যে এফেক্ট সেটা এক্সপ্লেইন করা যায় হচ্ছে ভ্যান টফ ইকুয়েশন দিয়ে। আমাদের ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট কেসি এন্ড কেপি আছে, সেই কেসি এন্ড কেপি এর ভ্যালু যে টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ হয় সেটা আমরা ভ্যান টফ ইকুয়েশন দিয়ে এক্সপ্লেইন করতে পারি। ভ্যান টফ ইকুয়েশনটা হচ্ছে ln Kp equals to minus del H by RT plus constant. এটা হচ্ছে ভ্যান টফ ইকুয়েশন। এটাকে আমরা লগ দিয়েও লিখতে পারি, log Kp equals to minus del H divided by 2.303 RT plus constant. So different টেম্পারেচারের সেম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি যদি ডিফারেন্ট টেম্পারেচারে তোমার রেট কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ক্যালকুলেট করি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা আমি আগেই বলছি। সো T1 টেম্পারেচারে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Kp1 আর T2 টেম্পারেচার হচ্ছে Kp2। সো তখন ইকুয়েশনটা হচ্ছে log Kp2 ডিভাইড বাই Kp1 equals to minus del H by 2.303 R 1 by T1 minus 1 by T2। এই ইকুয়েশনটা আসতেছে। এখানে ভ্যান টফ ইকুয়েশন দেওয়া আছে ln Kp equals to minus del H by R into 1 by T plus constant। এটাকে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারি। সাপোজ ln Kp equals to y minus del H by R equals to হচ্ছে m, 1 by T equals to হচ্ছে x, আর এটা হচ্ছে c। সো ইকুয়েশনটা হচ্ছে y equals to mx plus c। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা যখন আমরা ড্র করব তখন দেখা যাবে যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা একটা এরকম আপওয়ার্ড স্ট্রেট লাইন পাবো, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা একটা ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন পাবো। এক্সোথার্মিক রিঅ্যাকশনে কেন আপওয়ার্ড স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে সেটা আমরা এক্সপ্লেইন করতেছি। এখানে y এক্সিসে ln Kp এন্ড x এক্সিসে আমরা 1/t নিচ্ছি, x এক্সিসে আমরা 1/t নিচ্ছি। তো আমরা যত রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে এখানে কিন্তু টেম্পারেচার ভ্যালুটা ডিক্রিজ করতেছে, কারণ টেম্পারেচার ডিক্রিজ করলে 1/t এর ভ্যালু বাড়বে।
সো 1/T এর ভ্যালু ইনক্রিজ করতেছে, মিনস হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ করতেছে। এবং আমরা জানি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা যে টেম্পারেচার ডিক্রিজ করি, রিঅ্যাকশনটা মানে ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট করে। আর ইকুইলিব্রিয়ামটা রাইট সাইডে শিফট করা মানে আরো বেশি প্রোডাক্ট ফর্ম করে, আর আরো বেশি প্রোডাক্ট ফর্ম করলে কেপি এর ভ্যালু কিন্তু ইনক্রিজ করবে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ইনক্রিজ করবে। সো আমরা যত 1/T এর ভ্যালু ইনক্রিজ করতেছি, তার মানে হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ করতেছি, আর টেম্পারেচার ডিক্রিজ করার সাথে সাথে কেপি এর ভ্যালুটা ইনক্রিজ করতেছে। এখন এই যে ইকুয়েশনটা লেখা আছে ln kp equals to minus del h by r into 1/T, এই ইকুয়েশন according to this equation slope equals to হবে minus del h by r, minus del h by r, এটা হচ্ছে স্লোপের ইকুয়েশন। বাট এটা যেহেতু একটা আপওয়ার্ড স্ট্রেট লাইন, এটার স্লোপটা কিন্তু পজিটিভ হবে। সো সাপোজ ধরো এটা স্লোপের ভ্যালু হচ্ছে 41 এবং ভ্যালুটা পজিটিভ, তাহলে ইকুয়েশনটা হবে মাইনাস ডেল এইচ বাই আর ইকুয়ালস টু 41, এবং এই ইকুয়েশনটা সলভ করলে ডেল এইচ এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে। আর আমরা জানি যে তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশনে ডেল্টা এইচ এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে আমরা যখন টেম্পারেচার ডিক্রিজ করি তখন রিঅ্যাকশনটা কিন্তু লেফট সাইডে শিফট করে। লেফট সাইডে শিফট করা মানে কিন্তু রিঅ্যাকটেন্টের অ্যামাউন্ট বা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করা। আর রিঅ্যাকটেন্টের অ্যামাউন্টটা যদি ইনক্রিজ করে তাহলে কেপি এর ভ্যালু কিন্তু ডিক্রিজ করবে, তখন এরকম একটা ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন পাওয়া যাবে। আর অ্যাকর্ডিং টু ইকুয়েশন স্লোপের ইকুয়েশনটা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, আর এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে স্লোপের সেটাও কিন্তু নেগেটিভ হবে। সাপোজ স্লোপের ভ্যালু হচ্ছে মাইনাস 41, তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে ডেল্টা এইচ এর মান কিন্তু পজিটিভ আসবে। এবং আমরা কিন্তু জানি তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশনে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়। তো এটি হচ্ছে এই ভ্যান ডের ইকুয়েশনের গ্রাফ অ্যান্ড এক্সপ্লেনেশন। এখানে তোমাদের জন্য ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে, যেখানে 2AB3 এটা রিঅ্যাক্ট করে A2 এবং 3 মোল B2 প্রডিউস করতেছে। সো এখানে ডিফারেন্ট ভ্যান টপের ইকুয়েশন দেওয়া আছে, ভ্যান টপ কনস্ট্যান্টের গুলো ভ্যালু দেওয়া আছে। ভ্যান টপ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 10, সি এর ভ্যালু এটা, আর এর ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচার টি দেওয়া আছে, কেপি এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে, এবং ভি ভলিউম এটার ভ্যালু দেওয়া আছে। সো হোয়াট ইজ লি শাতেলিয়ার প্রিন্সিপাল, এটা আমরা এই লেকচারে দেখেছি। দেন বি নাম্বার কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য এফেক্ট অফ কনসেন্ট্রেশন অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে কনসেন্ট্রেশনের, মোলার কনসেন্ট্রেশনের যে ইফেক্ট, মোলার কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে কি হয়, ডিক্রিজ করলে কি হয়, সেই ইফেক্টগুলো এখানে ডিসকাস করতে হবে। দেন অ্যানাদার কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি উইথ দ্য ডেরিভেশন অফ কেসি ইকুয়েশন ফ্রম দ্য স্টেম রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন থেকে কেসি এর ভ্যালুটা ডিরাইভ করতে হবে, যেগুলো কিন্তু আমরা অলরেডি এর আগের লেকচারে দেখছি। সাপোজ ইনিশিয়াল স্টেটে এটার মোল নাম্বার হচ্ছে 2, কোনো প্রোডাক্ট ফাউন্ড করে না, 0, আর যেহেতু এখানে আলফার ভ্যালু হচ্ছে 25%, মিনস হচ্ছে 0.25, সো এখানে 2 মাইনাস 2 আলফা হবে ইকুইলিব্রিয়ামে হবে 2 মাইনাস 2 আলফা। এখানে এ প্রডিউস হবে আলফা আর বি প্রডিউস হবে 3 আলফা অ্যামাউন্ট। এখানে ভলিউমও জানা আছে, এই মোল নাম্বারগুলোকে ভলিউম দিয়ে ডিভাইড করে আমরা মোলার কনসেন্ট্রেশন বের করতে পারি, সেখান থেকে আমরা কেসি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক, তোমরা করে আমাকে মেসেঞ্জারে পাঠাবা। সি নাম্বার কোশ্চেন অ্যান্সার। আর ডি নাম্বার হচ্ছে ক্যালকুলেট দ্য ডেল এইচ ফ্রম দ্য স্টিমুলাস রিঅ্যাকশন অ্যান্ড অ্যানালাইজ দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য স্টেম রিঅ্যাকশন উইথ এ গ্রাফ। সো এখানে সবগুলোর ভ্যালু দেওয়া আছে। আমরা এই যে ভ্যান টপের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে কেপি এর ভ্যালু, আর এর ভ্যালু, টি এর ভ্যালু এবং কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে ডেল এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করব এবং দেখবো সেটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, মিনস এটা এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সেই অনুযায়ী টেম্পারেচার ইফেক্টটা ডিসকাস করতে হবে। এন্ডোথার্মিক হলে কি হবে, এক্সোথার্মিক হলে এর উপর টেম্পারেচার ইফেক্টটা ডিসকাস করতে হবে। এই হলো